রোহিণী দেবীর বৌমা মিতালি বড়লোক বাড়ির মেয়ে ছিল। তার শ্বশুরবাড়ির লোকও বেশ বড়লোক ছিল, কিন্তু তাদের দুই পরিবারের মধ্যে অনেক পার্থক্য ছিল। যেখানে মিতালির পরিবারে সবাই টাকা পয়সাকে বেশি গুরুত্ব দিত এবং তারা ভাবতো যে টাকা দিলেই সবকিছু পাওয়া যায়। অন্যদিকে রোহিণী দেবীর পরিবারে সবাই মানুষের গুরুত্ব বুঝতো, কিভাবে মানুষকে বুঝিয়ে আপন করে নেওয়া যায় তারা এই কৌশল খুব ভালো করেই জানতো। মিতালি এই বাড়িতে বউ হয়ে আসার পর লক্ষ্য করে যে সবজি বিক্রেতা থেকে শুরু করে কাজের মেয়ে পর্যন্ত সবার সাথেই হেসে কথা বলে, যেটা দেখে তার খুব অবাক লাগে। একদিন সকালে একটি ভিখারি দরজায় আসে এবং বলে, দিদিমণি গো, দুটো পয়সা দাও। আরে কাকি, তুমি এইবার অনেকদিন পর এলে যে, তোমার শরীর ভালো আছে তো? আর তোমার নাতনির বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে? হ্যাঁ গো দিদিমণি, ওই বিয়ের জন্যই তো এই মাসে আসতে পারলুম না। তোমরা যে শাড়িটা দিয়েছিলে ওটা পরেই বিয়ে হয়েছে, খুব মানিয়েছিল নাতনিকে আমার। বাহ, তাই নাকি? বেশ বেশ। তা নাত জামাই কেমন হয়েছে? বেশ ভালো হয়েছে তো? নাত জামাই আমার খাসা হয়েছে, আমার নাতনির থেকেও দেখতে সুন্দর গো, একেবারে চাঁদ পানা মুখ। শাশুড়ির এই কথোপকথন মিতালি দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে। ভিখারি চলে গেলে মিতালি বলে, আচ্ছা মা, আপনার কি আর কাজ নেই? আপনি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিখারিটার সঙ্গে গল্প করছিলেন, কি আশ্চর্য! এতে আশ্চর্যের কি আছে বৌমা? ভিখারি বলে কি ওরা মানুষ নয়? এভাবে মানুষকে ছোট করতে নেই। আজ উপরওয়ালা আমাদেরকে দুটো পয়সা দিয়েছে বলে কি আমরা ওদেরকে মানুষ ভাববো না? তাছাড়া উনি অনেকদিন ধরে আমাদের এখানে আসছেন। বাবা, একটা ভিখারির জন্য আপনি আমাকে এভাবে কথা শোনাচ্ছেন? আপনার সঙ্গে তো এসব কথা বলাই বেকার। মিতালি ঘরে চলে যায় এবং তার স্বামী অনিকেতকে বলে, এই তোমাদের বাড়ির লোকজন না একদম অদ্ভুত জানো। ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তো ভালো করে কথা বলে না, আর বাইরের লোকজনদের সঙ্গে, এমনকি ভিখারিদের সঙ্গেও হেসে আধ ঘন্টা ধরে গল্প গুজব করে, কিছু বলতে গেলেই উল্টে কথা শুনিয়ে দেয়। আরে বাবা, কি হয়েছে? তুমি এইভাবে বলছো কেন? কি হয়েছে মানে? মা একজন ভিখারির সঙ্গে দাঁড়িয়ে গল্প করছিল। আমি বলি, ভিখারি এসেছে, টাকা দিয়ে দরজা লাগিয়ে দিন, তার সঙ্গে এতক্ষণ গল্প করার কি আছে গো? ওরকমই তো সেদিন বাবাকে দেখি ওই ডেলিভারি বয়টার সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে, তাকে চা খাওয়াচ্ছে। এরা কি গল্পের জন্য লোকজন পায় না? আরে বাবা, অন্তত নিজের স্ট্যাটাসটা তো মেনটেন করে মানুষকে চলতে হয়। মিতালি, তুমি এইভাবে কথা বলছো কেন? আমাদের পরিবারের সবাই এরকম, আমরা সকলের সঙ্গেই কথা বলি। কে ভিখারি কে কোটিপতি তাতে আমাদের কোনো যায় আসে না, সকলেই আমাদের কাছে সমান। দেখো, আমি কার কাছে কি বলতে এসেছি? আমি তো ভুলেই গিয়েছিলাম যে তুমি এই বাড়িরই একজন সদস্য। ছাড়ো, তোমার সঙ্গে কথা বলাই বেকার। বাইরে চলো, ব্রেকফাস্ট রেডি আছে, তাড়াতাড়ি করে নিয়ে আমাকে উদ্ধার করো। এই বলে মিতালি বাইরে বেরিয়ে এসে দেখে তাদের বাড়ির কাজের মেয়ে শম্পা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। মিতালি তাকে বলে, এই শম্পা, খাবারগুলো সাজানো হয়ে গেলে দাদাবাবুর টিফিনটা তাড়াতাড়ি প্যাক করে দে, একটু তাড়াতাড়ি কর। ঠিক এমন সময় মিতালির ননদ বাইরে থেকে ঘরে আসে। আরে তিতলি, দেখো তোমার পায়ে কত কাদা। ইস, মেঝেতেও কাদা হয়ে গেল। এ বাবা বৌদি, আমি তো দেখিনি গো, ঘর মোছা হয়ে গেছে? যা, এবার কি হবে? আরে অত টেনশন নিও না তো, আমি এখনই শম্পাকে আবার ঘর মুছে দিতে বলছি। আরে আরে, আমি তো শুধু একবার পা দিয়েছি, এটুকু জায়গা মুছলেই হবে, পুরো ঘর মোছার তো কোনো প্রয়োজন নেই। দাঁড়াও, আমি মুছে দিচ্ছি। আরে তুমি রাখো তো, ওকে অত টাকা দিয়ে রাখা হচ্ছে, এক দুটো কাজ করলে কি এমন ক্ষতি হয়ে যাবে? মাসে মাসে তো ঠিক টাকা নেওয়ার সময় টাকা নিয়ে চলে যায়, তখন তো একদিনও দেরি করে না। দাঁড়াও, আমি ওকে বলে দিচ্ছি, ও মুছে দেবে। কিন্তু বৌদি, আবার দেরি হচ্ছে না তোমার? যাও যাও, গিয়ে স্নান করো, রেডি হও। এরপর মিতালি শম্পাকে বলে, এই শম্পা, দাদাবাবু টিফিনটা প্যাক হয়েছে? এই শোন, হয়ে গেলে ঘরটা আর একবার মুছে দে, এই পাশটা নোংরা হয়ে গেছে। কিন্তু বৌদি, আমি তো এই ঘর মুছে গেলাম গো, আজ আমাকে তাড়াতাড়ি একটু বাড়ি ফিরতে হবে। আসলে না, আমার ছেলেটার জ্বর হয়েছে, একবার ওকে নিয়ে ডাক্তারখানা যাবো গো। এই, রোজ রোজ তোর কিছু না কিছু বাহানা দিতে হবে, বল। আগে ঘরটা মুছে দে, তারপর যাবি। শম্পা আবার ঘর মোছে এবং মিতালির কাছে এসে বাড়ি যাওয়ার কথা বলে। তখন মিতালি আবার তাকে বড়ি শুকনো করার কাজে লাগিয়ে দেয়। এভাবেই শম্পা দেরি হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, বৌদি, এবার আমি যাই গো। তুমি তখন থেকে আমাকে কতগুলো এক্সট্রা কাজ করালে। তুমি তো জানো গো, আমার তো আরো বাড়িতে কাজ থাকে, সবার কাজ করে তারপর আমাকে বাড়ি ফিরতে হয়। এখানেই যদি এত দেরি হয়ে যাবে, তাহলে আমি কি করে সবকিছু ম্যানেজ করবো বলো তো? এই, দুটো কাজ করতে হয়েছে বলে তোরা এত কথা বেরোচ্ছে? টাকা নেওয়ার সময় তো তুই হেসে হেসে টাকা নিস। দাঁড়া, এই মাসে তোকে আচ্ছা করে মজা বোঝাবো।
এটি প্রথমবার হচ্ছিল না। প্রায় প্রত্যেক দিন মিতালি শম্পাকে দিয়ে 2-3টে করে এক্সট্রা কাজ করাতো, যার পয়সা মিতালি তাকে দিত না। শম্পা প্রথম প্রথম কোনো প্রতিবাদ করত না, কিন্তু ইদানিং করে মিতালি তাকে এত বেশি বিরক্ত করতে শুরু করে যে সে বাধ্য হয়ে উত্তর দেয়। পরের দিন শম্পা ঘরে আসতেই মিতালি তাকে বলে, এই শম্পা, যা তো গিয়ে আমার জন্য একটু চিকেন স্যান্ডউইচ আর চিকেন চাউমিন বানিয়ে দে তো। আর শোন, একটু কড়া করে কফি করে দে। হ্যাঁ বৌদি, করে দিচ্ছি, আগে বাসনগুলো ধুয়ে নি। এই, তোর বাসন টাসন পরে ধুবি, ছাড় তো। যা গিয়ে আগে আমার খাবারটা করে দে। আমার বাসন তো 2 মিনিট সময় লাগবে গো বৌদি। আর স্যান্ডউইচ, চাউমিন এইসব করতে গেলে তো অনেকগুলো থালা বাসন এঁটো হয়ে যাবে। সেগুলোর জন্য তো ধোয়া বাসন চাই, তাই না? আরে যা আছে তাতেই কর তো। আমার প্রচুর খিদে পেয়ে গেছে। আগে আমাকে খাবার দে, তারপর বাড়ির কাজ করিস। আমি যেভাবে বলবো সেভাবে করবি, বেশি বাহানা দিবি না। আসলে মা না তোকে মাথায় তুলে রেখেছে তো, তাই প্রত্যেক কথাই তোর এরকম উত্তর দেওয়ার স্বভাব হয়ে গেছে। নাহলে তোর মতো কাজের মেয়েদের সাথে না কথা বলতেই আমার একেবারে বিরক্ত লাগে। দেখো বৌদি, তোমার যদি এত খিদে পায় না, তাহলে তুমি নিজে গিয়ে করে নাও। আর শোনো, আমার সাথে তোমাকে না কথা বলতে হবে না কো। আমি এখানে কাজ করতে এসেছি, কাজ করে চলে যাব। তোমার সঙ্গে গল্প করতে আসিনি গো। শম্পার এরকম কথাবার্তা শুনে মিতালি প্রচন্ড পরিমাণে রেগে যায় এবং সে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, যা শুনে তার শাশুড়ি এবং ননদ ছুটে আসে। আরে আরে, কি হয়েছেটা কি? এত চেঁচামেচি কিসের? দেখুন না মা, আমি ওকে স্যান্ডউইচ করতে বললাম আর ও আমাকে উল্টে হাজারটা কথা শুনিয়ে দিচ্ছে। দেখো কাকিমা, এরকম চললে কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না কো। বৌদি তো যা নয় তাই বলে যাচ্ছে। এই এই, থাকতে পারবি না তো পারতে হবে না, চলে যা। একটা কথা শুনে রাখ, ভাত ছড়ালে না কাকের অভাব হয় না। আরে আরে বৌমা, শান্ত হও, এভাবে চিৎকার চেঁচামেচি করো না। আর শম্পা, তুই কেন শুধু শুধু এত রেগে যাচ্ছিস বলতো? আয় আয়, এখানে এসে বস। আমি তো তোকে কিছু বলিনি। একটু কোল্ড ড্রিঙ্কস খা আর মাথাটা ঠান্ডা কর। এই বলে রোহিণী দেবী তাকে কোল্ড ড্রিঙ্কস খাওয়ায় এবং তিতলি বলে, শম্পাদি, তোমার ছেলের শরীর কেমন আছে? আমি তো পরশুদিন ওকে দেখলাম রাস্তায় ঘোরাঘুরি করছে। শোনো না, ওকে এভাবে রাস্তায় বের করবে না, জানো? এই জ্বরটা না কিন্তু খুব খারাপ, একটু ছেড়ে যাই আবার চলে আসে। আর বলো না কো দিদি, আমি ওকে কত যে বারণ করি তার ঠিক নেই, কিন্তু ছেলে আমার কিছুতেই কথা শুনবে না কো। তুমি যে গতবার পেনটা দিয়েছিলে না, সেটা নিয়ে সারাক্ষণ খেলা করে। আমি বলি, তোকে পেন দিয়েছে খেলা করার জন্য না তো পড়াশোনা করার জন্য। খেলা করুক না, আমি ওকে আবার পেন কিনে দেব। আচ্ছা, আজকে যাওয়ার সময় আমার ঘরে একবার এসো, আমার কয়েকটা খাতা আছে, ওতে লেখা হয়নি, ওগুলো তুমি ওর জন্য নিয়ে যেও, কেমন? ঠিক আছে গো দিদি ভাই, তুমি ওকে সবসময় পেন, খাতা, বই সব দাও। আমার ছেলে তো তোমাকে খুব মান্য করে জানো। আমি তোকে বলে দিয়েছি, ভালো করে পড়াশোনা করে দিদির মতো কলেজে পড়তে হবে। তুমি ওকে ভালো করে বলবে ও যেন ঠিক মতো পড়াশোনা করে, তাহলে আমি ওকে আরো হেল্প করব। এভাবেই শাশুড়ি এবং ননদ কাজের মেয়েকে মাথায় তুলে রেখেছে দেখে মিতালি আরো রেগে যায়। কয়েকদিন পর মিতালির বান্ধবীরা তার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসে। সেদিন শম্পা কাজে আসার পর মিতালি তার কাছে গিয়ে বলে, শম্পা, আমার বান্ধবীরা এসেছে, যা গিয়ে আগে তাড়াতাড়ি রান্না বান্নাগুলো সেরে নে। ঠিক আছে গো বৌদি, তা কি কি রান্না করতে হবে বলো? ওই তো মটর পনির, আলু পটলের তরকারি, ডাল, ডাঁটা আলু মাছের ঝোল, জিরা রাইস, আর একটু মটন কষা। আর হ্যাঁ, তার সঙ্গে একটু পায়েস করে দিস। আচ্ছা গো বৌদি, ঠিক আছে, করে দিচ্ছি। এই বলে শম্পা রান্নাঘরে গিয়ে রান্না বান্না করতে থাকে। এদিকে মিতালির বান্ধবীরা গল্প গুজব করতে করতে চা খেতে থাকে। রান্নাঘরে গিয়ে শম্পাকে চা বেগুনি করার কথা বলে, আবার কিছুক্ষণ পর পাঁপড় ভাজতে বলে, আবার কিছুক্ষণ পরে গিয়ে চিকেন পকোড়া তৈরি করতে বলে। এভাবে আধ ঘন্টা ছাড়া ছাড়া মিতালি রান্নাঘরে যায় এবং শম্পাকে একটা করে অর্ডার দিয়ে আসে। শেষে বিরক্ত হয়ে শম্পা বলে, ও বৌদি, আমি আর কিছু করতে পারবো না। তুমি তখন থেকে আমাকে একটার পর একটা অর্ডার দিয়েই যাচ্ছ। এখানে রান্না করতে করতে তো 12টা বেজে গেল, এখনো 2টো বাড়িতে আমার কাজ বাকি আছে। তোমাদের বাড়িরও তো রান্না হয়নি, বাসন ধোয়া, কাপড় কাচা, এগুলো কখন করবো গো? আমাকে তো আজকে বাড়ি ফিরে যেতে হবে নাকি? আরে আরে, তুই এত চিৎকার করছিস কেন? একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? তোকে পয়সা দেওয়া হয় কিসের জন্য রে? কাজের জন্যই তো, নাকি গল্প করার জন্য? ও, পয়সা দেওয়া হয় বলে কি তুমি যা খুশি তাই বলবে? আমি কি মানুষ নই নাকি যে তুমি আমাকে এভাবে একের পর এক ফরমাশ করেই যাচ্ছ? আর কি গো, হ্যাঁ, প্রত্যেক কথায় তুমি টাকার হিসাব দাও কেন? তোমরা আমাকে যে টাকা দাও না, তার থেকে বেশি আমি কাজ করে দিই। কই, আমি কি কোনোদিনও তোমাদেরকে সেসব কথা শোনাই? কাকিমা, কাকাবাবু, দাদা, দিদি সবাই খুব ভালো।
শুধু তাদের মুখ পানে চেয়ে না আমি এতদিন চুপ ছিলাম, কিন্তু তুমি যা করছো তাতে করে আমি আর এ বাড়িতে কাজ করতে পারবো না কো। এই শোন, কাজ করতে পারবি না তো কি হয়েছে? তুই কাজ না করলে কি কাজের লোক পাওয়া যাবে না? এই শোন, তুই না যেখানে যাওয়ার যা, আমাকে গরম দিতে আসিস না। এভাবে মিতালিও শম্পাকে উল্টোপাল্টা করে কথা শোনায়, যার ফলে শম্পা কাজ ছেড়ে চলে যায়। এই খবর পেয়ে রোহিণী দেবী মিতালির উপরে প্রচন্ড রেগে গিয়ে বলেন, এটা তুমি কি করলে বৌমা? তুমি জানো আজকালকার বাজারে কাজের লোক পাওয়া কত মুশকিল? ও বেশি কথা বলছিল মা। কাজের মেয়েদেরকে না এত বেশি পাওয়ার দিতে নেই। এত বেশি পাওয়ার পেয়ে গেলে ওরা এভাবেই কথা বলে। কাজের মেয়ে, কাজের মেয়ে, কাজের মেয়ে। একটা মেয়ে সে কত পরিশ্রম করে, বাড়ি বাড়ি কাজ করে তবে দুটো পয়সা পায়, তার বিনিময়ে তুমি তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দেবে? আর শোনো, ওকে দুটো ভালো কথা বলে ও যদি ভালোবেসে কাজটা করে দেয় তাতে লাভটা কার হচ্ছিল? তুমি যদি এটুকুও বুঝতে না তাহলে অনেক হতো। ওসব ঝামেলায় না আমি যেতে চাই না মা। কাজের মেয়েকে মাথায় তুলে আমি কাজ করাতে পারবো না। তার থেকে আমি নিজেই ঘরের কাজ করে নেব। ঠিক আছে, নিজের কাজ নিজেই করো। অন্তত যতদিন না পর্যন্ত নতুন কাজের মেয়ে পাওয়া যাচ্ছে ততদিন তোমাকেই কাজ করতে হবে। মিতালির মাথায় কাজের দায়িত্ব এসে পড়ে। সে আগে যেখানে 8টায় ঘুম থেকে উঠতো, এখন থেকে 5টায় উঠতে হচ্ছে। এরপর সবার ব্রেকফাস্ট দেওয়ার পর সে লাঞ্চের ব্যবস্থা করে। এমন সময় তিতলি এসে বলে, বৌদি, কালকে আমার না এক্সাম আছে, আজকে আমি বাড়িতেই থাকবো। দুপুরবেলা আমি একটু লাইট খাবার খাবো। তুমি তো জানো আমি ডায়েট করছি। তিতলি, আমার তো একই এত কাজ রয়েছে। আমি সবার রান্না বান্না করছি, এরপরে থালা বাসন ধুতে হবে, ঘর মুছতে হবে। তুমি তোমার খাবারটা নিচে করে নাও না প্লিজ। কিন্তু বৌদি, আমার তো কালকে এক্সাম আছে, আমি এখন রান্না বান্না করলে পড়বো কখন? সম্পাদি থাকলে না সব করে দিত। ঠিক আছে, তুমি ছেড়ে দাও, আমি মাকে বলে দিচ্ছি। আরে আরে না না, মাকে কিছু বলো না, মা শুনলেই তো রেগে যাবে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, তুমি গিয়ে পড়ো। এভাবে সারাদিন ধরে মিতালি বাড়ির সমস্ত কাজকর্ম সারে। এসব করতে করতে সে খুব ক্লান্ত হয়ে যায়। রাতে থালা বাসন ধুয়ে ঘুমাতে তার 12:30 বেজে যায়। পরের দিন তার ঘুম ছাড়ে না। 9টার সময় যখন সবাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়, তখনও মিতালি পড়ে পড়ে ঘুমাচ্ছিল। এমন সময় সে বাইরে থেকে শাশুড়ির চিৎকারের আওয়াজ পায়। ধড়মড় করে বিছানা থেকে উঠে পড়ে। বৌমা, বৌমা, তুমি এখনো ঘুমাচ্ছ? সবাই অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছে, তাদের টিফিনটা কই? হ্যাঁ, সকাল হয়ে গেছে। আসলে আমার না খুব ঘুম পাচ্ছিল মা, সেজন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম। প্লিজ মা, রাগ করবেন না। এখন আমি কি করব বলুন? আমি জানতাম এরকমই কাণ্ড হবে। এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দেখছো কেন? যাও তাড়াতাড়ি সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে দাও। এখন অন্তত কিছু খেয়ে বের হোক, আজকে দিনটা না হয় সবাই বাইরেই খেয়ে নেবে। এরপর রোহিণী ছুটে ছুটে রান্নাঘরে যায় এবং সবার জন্য স্যান্ডউইচ তৈরি করে। সবাইকে স্যান্ডউইচ খেতে দিয়ে সে ঘর মুছে নেয়। এদিকে স্যান্ডউইচ খেতে খেতে অনিকেতের হাত থেকে স্যান্ডউইচ পড়ে যায়। তখন রোহিণী দেবী বলেন, বৌমা, আর একবার ঘর মুছতে হবে। অনিকেত ঘরে স্যান্ডউইচ ফেলে দিয়েছে, এই জায়গাটা শসে ভর্তি হয়ে গেছে। মা, ওইটুকু জায়গার জন্য পুরো ঘর মুছতে হবে? একবার ঘর মুছেছি তো, আমি খুব ক্লান্ত হয়ে গেছি। কেন, আগে যখন শম্পাকে একটুর জন্য সারা ঘর মোছাতে তখন তোমার খারাপ লাগতো না? আর তুমি বারবার টাকার কথা বলতে না? এখন বলো, ওই টাকা যদি তুমি পাও তবে তোমার কষ্ট কি কমে যাবে? টাকা দিলেই যে মানুষের পরিশ্রম কম হয় এটা তোমার ভুল ধারণা। আমাকে ক্ষমা করে দিন মা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনি দয়া করে সম্পাদিকে ফিরিয়ে আনুন। আমি কথা দিচ্ছি আমি ওকে আর এভাবে বিরক্ত করব না। মিতালির কথা শুনে সবাই হেসে ফেলে। পরের দিন রোহিণী দেবী শম্পাকে বুঝিয়ে আবার কাজে ফিরিয়ে আনে। মিতালি শম্পার কাছে ক্ষমা চায়। এরপর থেকে মিতালি আর কখনোই শম্পার সঙ্গে খারাপ ব্যবহার করত না। ধীরে ধীরে মিতালি তার শ্বশুর বাড়ির মানুষদের মতোই ছোট বড় ধনী গরিব প্রত্যেক মানুষকে সমান গুরুত্ব ও মর্যাদা দিত। শিলাপুর গ্রামে মহুয়া দেবী তার অন্নপূর্ণা বিরিয়ানি হোটেলের জন্যই পরিচিত ছিল। গ্রামের সকলে তাকে এক নামে বিরিয়ানিওয়ালা বলেই চিনত। মহুয়া দেবী প্রথম থেকেই বিরিয়ানি খেতে ভালোবাসত, আর তার বিরিয়ানির প্রতি ভক্তি ও ভালোবাসা আজ তাকে অন্নপূর্ণা হোটেলের মালিক করে তুলেছিল। সে যেমনটি পছন্দ করত ঠিক তাই দিয়ে নিজের হাতেই বিরিয়ানি বানাতো, আর এই জন্যই তার বিরিয়ানির স্বাদ সকলেরই মন কেড়ে নিত। মহুয়া কাকি, তোমার হাতের বিরিয়ানির স্বাদের কোনো তুলনাই হয় না, জাস্ট অসাধারণ। আমি তোমার বিয়ের বিরিয়ানি তোমার হাতেই বানাবো। দূর পাগলি, তোরা শহরে থাকিস, তোদের শহরের ওখানে কত বড় বড় বিরিয়ানির হোটেল আছে, সেখানে আমার এই সাধারণ বিরিয়ানি তোদের কিভাবে পছন্দ হয় কি জানি।
জানো দিদি, ও ঠিকই বলছে। আমার ক্যারিয়ারে 30 বছর আমি শহরে বাস করছি, কিন্তু তোমার তৈরি বিরিয়ানির স্বাদ আমি কোথাও পাইনি। পিঙ্কির মতো আমিও তোমার হাতে তৈরি বিরিয়ানির ফ্যান। আমি তো ভেবেই রেখেছি যে শুধু বিয়ে বাড়ি কেন, বাড়ির সমস্ত অনুষ্ঠানের বিরিয়ানি তোমাকে দিয়ে করাবো। পলাশবাবুর মুখে কথা শুনে মহুয়া খুশি হয়ে যায়। আর এটা তার প্রথমবার ছিল না, এর আগেও সে অনেক বিয়ে বাড়িতেই অসাধারণ স্বাদের বিরিয়ানি খাইয়ে লোকজনের মন জয় করেছে। তাই সকলের মতো পলাশবাবুও বিরিয়ানির নাম করেই সেখানে থেকে যায়। এভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এমনই একদিন রাত্রিবেলা মহুয়া দেবী তাড়াতাড়ি দোকান সেরে বাড়ি এসেছিল। তখন ঠিক করেছি আজ তাড়াতাড়ি বাড়ি ফিরে এসেছি, না তো এই বিরিয়ানিগুলোও বিক্রি হয়ে যেত। আমার তো বিরিয়ানি না খাওয়া হলে মুডই ঠিক থাকে না। বেশ কিছুটা বিরিয়ানি নিয়ে এসেছি, এখন আমি মজা করে বসে বসে খাবো। একদিক থেকে দেখতে গেলে মহুয়া দেবী বিরিয়ানি পাগল ছিল, তাই সে প্রতিদিন সব বিরিয়ানি বিক্রি না করে নিজের জন্যও কিছুটা নিয়ে আসতো। আর আজও সে এটাই করেছিল। এরপর সে বিরিয়ানি খেতে যাবে কি, ঠিক তখনই তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। এখন এত রাতে আবার বাড়িতে কে এলো কি জানি। বিরিয়ানি খেতে বসে আমার এগুলো একেবারেই ভালো লাগে না। দূর, যেই হোক, আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকুক, আমার খাওয়া শেষ হলে তবেই যাব। এই ভেবে মহুয়া আবারও খাওয়ায় মনোযোগ দেয়। ঠিক তখনই দরজার বাইরে থেকে সে একটি চেনাশোনা গলার আওয়াজ পায়। মা, কোথায় গেলে? দরজা খোলো, আমি বিকি বলছি, তাড়াতাড়ি দরজা খোলো। কে, বিকি এসেছে নাকি? হ্যাঁ, এটা তো বিকিরই গলার আওয়াজ, কিন্তু ও তো হোস্টেলে ছিল, আমায় খবর না দিয়েই চলে এলো। বিকি মহুয়া দেবীর একমাত্র ছেলে ছিল, আর সে খড়গপুর হোস্টেল থেকে পড়াশোনা করত। খড়গপুর ওখান থেকে বেশ দূরত্বে ছিল। খবর না দিয়ে হঠাৎ করেই বিকির আসায় মহুয়া দেবী একটু অবাক হয়েছিল। এরপর মহুয়া দেবী গিয়ে দরজা খুললে সে বিকির সঙ্গে আরও একটি মেয়েকে দেখতে পায়। তখন, হ্যাঁ রে বাবা, এত রাতে তুই কাকে সঙ্গে করে নিয়ে এসেছিস? আমি তো মেয়েটিকে ঠিক চিনতে পারছি না। আমি বলছি মা, আমি সব বলছি। আসলে মনিজা আর আমরা দুজনে একই সঙ্গে পড়াশোনা করতাম, কিন্তু আজের বাবা আমাদের সম্পর্কের বিষয়ে জেনে ফেলে। ও জোর করে এর বিয়ে দিতে যাচ্ছিল, তাই আমি ওকে ওখান থেকে নিয়ে পালিয়ে এসেছি। নিয়ে পালিয়ে এসেছিস মানে? ওর বিয়ে হয়ে যাচ্ছিল তাতে তোর কি? ও আচ্ছা, এবারে বুঝলাম। ও তাহলে ওর বিয়েতে আমাদের হোটেলের বিরিয়ানির অর্ডার দিতে এসেছে, তাই তো? ওহ মা, তুমিও না খুব দেরিতে বোঝো। ও এত রাত্রে আমাদের এখানে বিরিয়ানি অর্ডার দিতে আসবে কেন? আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি আর আমরা বিয়ে করতে চাই, তাই আমি ওকে ওখান থেকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। এখন তুমি প্লিজ না বলো না। হে ঈশ্বর, এ কি যুগ এলো কি জানি। আমি তোর বিয়ে নিয়ে কতই স্বপ্ন দেখেছিলাম। আমি নিজে হাতে বিরিয়ানি বানিয়ে ধুমধাম করে তোর বিয়ে দেব। কত লোকজন, কত আয়োজন, আরও কত কি ভেবেছিলাম। সকলে আমার বিরিয়ানি খেয়ে আঙুল চাটতে চাটতে বাড়ি যাবে আর সারা জীবন মনে রাখবে। এগুলো হলে আমি কতই না সুখ পেতাম। আপনি ভুল ভাবছেন, এ যুগে এরকম কেউই নেই যে আঙুল চাটবে। লোক খেয়ে দুদিন পরে সেই ভুলেই যাবে। হ্যাঁ মা, মনিকা ঠিকই বলছে। লোকের কথা বাদ দাও আর আমাদের দুজনকে এখন খেতে দাও। আমরা সেই সকাল থেকে কিছু খাইনি, আমাদের খুব খিদে পেয়েছে। তারা যখন কথাবার্তা বলছিল, ঠিক তখনই মনিকার চোখ ওখানে ডাইনিং টেবিলে থাকা বিরিয়ানির দিকে পড়ে। ও তখন সে বলে, আরে বিকি, তুমি চিন্তা করছো কেন? মা আমাদের জন্য বিরিয়ানি পেড়েই রেখেছে। ওই দেখো, দুজনের জন্য 2 প্লেট বিরিয়ানি। আমি তো খেতে বসে পড়ছি। আপনি যাই ভাবুন মা, আমার তো বিরিয়ানি খেতে খুব ভালো লাগে। এই বলে মনিকা বিরিয়ানি খেতে বসে পড়ে। তাকে তাড়াহুড়ো করে বিরিয়ানি খেতে দেখে মহুয়া দেবী মনে মনে ভাবে, এ আবার কি মেয়ে রে বাবা, এর কোনো লজ্জা নেই দেখছি। এমন করে বিরিয়ানি খাচ্ছে যেন জীবনে বিরিয়ানি দেখেইনি। প্রথম দিন আসতে না আসতেই আমার বিরিয়ানিতে ভাগ বসিয়েছে। এর পরেও তো দিন বাকি আছে, কি করবে কি জানি। কি হলো মা, আপনিও আসুন, সবাই অল্প অল্প করে খায়। না, আমি খাবো না, তুমিই খাও। আর এমনিও আমার বিরিয়ানি অল্প খেলে মন ভরে না। মহুয়া দেবী এই বলে সেখান থেকে চলে যায়। এরপর মনিকা মন ভরে বিরিয়ানি খেতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। বিয়ের পর থেকে বিকি মনিকাকে নিয়ে ওখানেই থাকতে শুরু করে এবং তারা সকলে মিলেই হোটেলের কাজে লেগে পড়ে, যেখানে মহুয়া দেবী বিরিয়ানি তৈরি করত এবং মনিকা ও বিকি তার কাজে সাহায্য করত। আর হোটেল বন্ধ করার সময় মহুয়া দেবী বেঁচে থাকা বিরিয়ানিগুলোকে বাড়ি নিয়ে চলে আসতো। তারপর তারা সকলে মিলে খেত। এভাবে আরও কয়েকদিন কেটে যায়। এমনই একদিন হোটেল বন্ধ করার সময় মহুয়া দেবী মনে মনে ভাবে, আজ বেশি বিরিয়ানি বাঁচেনি, অল্প কিছুটা বেঁচে আছে।
আজ যাই হয়ে যাক, আমি বিরিয়ানির ভাগ কাউকে দেব না। এই যে বৌমা, আজ তো বিরিয়ানি বাঁচেনি, আজ বরং তুমি এক কাজ করো, বাড়ি গিয়ে রান্না চাপিয়ে দেবে, তাহলে সকলের রাতের খাবারটা হয়ে যাবে। এভাবেই কথাবার্তা ঠিক করে তারা বাড়ি চলে আসে। বাড়িতে এসে মনিকা সকলের জন্য রান্না করে, কিন্তু খেতে বসার সময় মহুয়াদেবীকে ডাকলে সে খেতে আসে না। খাওয়া দাওয়া শেষ করে মনিকা ঘুমাতে যাবে কি ঠিক তখনই সে মহুয়াদেবীকে নিজের ঘরে লুকিয়ে লুকিয়ে বিরিয়ানি খেতে দেখে। তখন, ও তাহলে বুড়ি একা বিরিয়ানি খাবে বলে খেতে আসলো না? দাঁড়া, আমি ওর বিরিয়ানি খাওয়া ছাড়াচ্ছি। সারাদিন আমরা সবাই মিলে পরিশ্রম করব, আর বুড়ি একা বসে বসে মজা করে বিরিয়ানি খাবে? পরের দিন প্রমাণ সহ ধরবো। মনিকা সেদিন রাতে মহুয়াদেবীকে কিছু বলে না, ও সে পরের দিন মহুয়াদেবীর উপরে লক্ষ্য রাখে। তখন মনিকা দেখে মহুয়াদেবী আবারও আগের দিনের মতোই 1 প্লেট বিরিয়ানি লুকিয়ে রেখেছে। তখন মনিকা বিকিকে গিয়ে সমস্ত ঘটনা বলে। সবকিছু শোনার পর বিকি বলে, আরে ছাড়ো না ওসব কথা, মা বিরিয়ানি খেতে ভালোবাসেন তাই হয়তো ওরকম করছে। আর তুমি তো জানোই যে যেটা পছন্দ করে সে সেটার ভাগ কাউকেই দিতে চায় না। না, তা বললে হবে না। বিরিয়ানি উনি শুধু একাই ভালোবাসেন না, আমিও ভালোবাসি। আমারও বিরিয়ানির ভাগ চাই। কম হলে সেটা কম কম করেই খাবো। বিরিয়ানি উনি একা কেন খাবেন? হ্যাঁ খাবো, 100 বার খাবো। আমি বিরিয়ানি তৈরি করি, তাই বিরিয়ানিতে আমারই বেশি অধিকার আছে। আর শোনো, আমি এতদিন ধরে এটাই করে এসেছি, আমি যেরকম ভালো বিরিয়ানি তৈরি করতে পারি সেরকম আমি খেতেও পারি। না, কখনোই না। এই হোটেলে সকলেরই অধিকার আছে। এখন যা হবে সকলের সমান ভাগই হবে, সেটা বিরিয়ানি হোক আর অন্য কিছুই হোক। আর শুনুন, বিরিয়ানি তৈরি করতে আমরাও পারি, ঠিক আছে? আপনি এটা ভাববেন না যে আপনি শুধু একা বিরিয়ানি তৈরি করতে পারেন। হ্যাঁ মা, মনিকা ঠিকই বলছে। তোমার যদি এটাই মনে হয় তাহলে তুমি হোটেলের দায়িত্ব আমাদের হাতে ছেড়ে দাও। আর দেখবে আমরা তোমার মতো অন্তত হিংসা করবো না, তোমাকেও সমান ভাগে বিরিয়ানি খেতে দেবো। বিরিয়ানি নিয়ে তখন কোনোই ভাগাভাগি হবে না। না, হবে না। আমি বেঁচে থাকতে সেটা কখনোই হবে না। আমার এই অন্নপূর্ণা হোটেল, বিরিয়ানির রেসিপি সবকিছুই আমার নিজের পরিশ্রমের ফলে তৈরি। কেউ দুদিন এসে তাতে ভাগ বসাবে সেটা আমি কিছুতেই চাইবো না। এভাবেই তারা দুজনে ঝগড়া করতে থাকে। তখন তারা হোটেলের মধ্যেই ছিল। তাদের ঝগড়া শুনে আশেপাশ থেকে সেখানে লোক জড়ো হয়ে গিয়েছিল। তখন তারা বলে, এই যে মহুয়াদি, বুড়ো বয়সে আপনার মাথা গিয়েছে নাকি? এখন তো দেখছি ওরাই ঠিক বলছে। তা শুধু শুধু ঝামেলা না বাড়িয়ে আপনি ওদের হাতেই দায়িত্ব তুলে দিন না। আর হ্যাঁ, আপনার তো বয়স হয়ে গেছে, সেই তো 2 দিন পর ওরাই হোটেল চালাবে। তা আপনি কতদিন এভাবে নিজের করে চালাবেন শুনি? সকলের কথা শুনে মহুয়াদেবীর আর কিছু বলার থাকে না। তখন সে শেষমেশ অন্নপূর্ণা হোটেলের দায়িত্ব তাদের হাতেই ছেড়ে দেয়। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। মনিকা বিরিয়ানি তৈরি করতে পারতো ঠিকই, কিন্তু সেটা একেবারেই ভালো হতো না। তাই দিনের পর দিন এক এক করে তাদের খরিদ্দার কমতে থাকে। একবার যে হোটেলে খেতে আসতো সে দ্বিতীয়বার আর আসতো না। এই যে বিকি, এবারে আমাদের কি হবে? আজ আমাদের পুরো বিরিয়ানিই তো বেঁচে গেল। এত বিরিয়ানি নিয়ে আমরা এখন কি করব? কেন, খেয়ে নাও, তুমি তো বিরিয়ানি খেতে ভালোবাসো তাই না? হ্যাঁ ভালোবাসি, কিন্তু আজকের বিরিয়ানিতে একটুও নুন হয়নি, আর ঝালটাও বেশি পড়ে গিয়েছে। তাহলে বলো, তুমি নিজে তৈরি করে নিজেরই ভালো লাগেনি, সেখানে লোকের কিভাবে ভালো লাগবে? ঠিক আছে, যা হয়েছে হয়েছে, পরের দিন থেকে ভালো করে তৈরি করার চেষ্টা করো। এভাবেই আরও কয়েকদিন কেটে যায়। মনিকা শত চেষ্টা করেও ভালো বিরিয়ানি তৈরি করতে পারে না, যার ফলে তাদের হোটেল একেবারেই জনশূন্য হয়ে পড়ে। বেচা বিক্রি না থাকায় ধীরে ধীরে তাদের সংসারেও টানাটানি পড়ে। তখন তারা তাদের ভুল বুঝতে পারে ও তারা মহুয়াদেবীর কাছে এসে ক্ষমা চায়। তখন মহুয়াদেবীও তাদেরকে ক্ষমা করে দেয় ও সে আবারও হোটেলে গিয়ে বিরিয়ানি তৈরি করতে থাকে। মহুয়াদেবীর হাতের বিরিয়ানি খেয়ে লোকজন আবারও অন্নপূর্ণা হোটেলে ভিড় করতে থাকে, যার ফলে তাদের সংসার আবারও আগের অবস্থায় ফিরে আসে ও তারা সকলে মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। বন্ধুরা, আজকের আমাদের গল্প তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করো ও তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর প্রতিদিন আমাদের চ্যানেলে নতুন নতুন গল্প দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।